হিস্ট্রি আইকিউ। একটা কথা প্রায় শোনা যায়, ত্রিপুরা একসময় পুরোপুরি উপজাতিদের রাজ্য ছিল, পরে হঠাৎ করে সব বদলে গেল। কিন্তু সত্যি কি এতটাই সরল? ত্রিপুরার ইতিহাস কি শুধুই আগে বনাম পরে এই দুই ভাগে ভাগ করা যায়, না বাস্তবতা অনেক বেশি জটিল, অনেক বেশি গভীর? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার জনসংখ্যার ঐতিহাসিক বিবর্তন, সহাবস্থান, পরিবর্তন ও বাস্তবতা। ত্রিপুরার বহুদিন ধরেই বাঙালিদের উপস্থিতি ছিল, আবার একই সঙ্গে এটি ছিল একটি শক্তিশালী উপজাতীয় সমাজ। আজকের এই ভিডিওতে আমরা দেখব ত্রিপুরার জনসংখ্যার পরিবর্তন কিভাবে ধীরে ধীরে ঘটেছে, কিভাবে সহাবস্থান থেকে পরিবর্তনের পথে এসেছে, আর কেন এই ইতিহাস বোঝা এতটাই গুরুত্বপূর্ণ, আর কেন এই ইতিহাস এতটাই জটিল। প্রাচীন ও মধ্যযুগ, সহাবস্থানের শুরু, সহাবস্থান কোথা থেকে শুরু হয়েছে এই বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে। ত্রিপুরার জনসংখ্যার ইতিহাস বুঝতে গেলে আমাদের অনেক পেছনে যেতে হবে। প্রাক মাণিক্য যুগ থেকে ত্রিপুরা কখনোই সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল না। সমতট, পূর্ব বাংলা ও ত্রিপুরা, এই তিনটি অঞ্চল একে অপরের সঙ্গে যুক্ত ছিল। এই অঞ্চলে বৌদ্ধ, ব্রাহ্মণ ও বিভিন্ন রাজবংশের শাসন ছিল, যেটাকে আমরা প্রাচীন যুগ বলি। আর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায়, ত্রিপুরা শুধু উপজাতিদের নয়, সমতল অঞ্চলে বহুদিন ধরেই অন্য জনগোষ্ঠীর উপস্থিতি ছিল। আর মধ্যযুগে মাণিক্য রাজাদের সময় এই সংযোগ আরো বেশি দৃঢ় হয়। ত্রিপুরার রাজারা বাংলার সঙ্গে বাণিজ্য, প্রশাসন ও সংস্কৃতির মাধ্যমে যুক্ত ছিলেন। এই সময়েই সমতল অঞ্চলে বাঙালি কৃষক, পুরোহিত, কর্মচারী এবং ব্যবসায়ীদের বসতি গড়ে ওঠে। অর্থাৎ ত্রিপুরা কখনোই শুধু উপজাতি ছিল না, বরং এটি ছিল একটি মিশ্র সমাজের সূচনা। আর পূর্ব ভারতের, বিশেষ করে বেঙ্গল প্রেসিডেন্সি যেভাবে ব্রিটিশ সরকারকে একটি সমৃদ্ধ সাম্রাজ্য গঠন করতে সহায়তা করেছিল, তেমনি সমগ্র বাংলা, ভারতবর্ষের বিভিন্ন জাতি উপজাতীয় রাজ্য গঠনে যথেষ্ট সহায়তা করেছিল। আর এই ক্ষেত্রে যদি কোনো জাতির সবচেয়ে বেশি ভূমিকা থেকে থাকে, সেটা হচ্ছে বাঙালি জাতি। যাই হোক, ত্রিপুরার ভৌগোলিক বিভাজন পাহাড় বনাম সমতল যদি আমরা আলোচনা করি, ত্রিপুরার সমাজকে বোঝার জন্য তার ভূগোল বোঝা খুবই জরুরি। পশ্চিমে সমতল ভূমি, যেখানে কৃষি, বাণিজ্য এবং বসতি গড়ে উঠেছিল। পূর্বে ছিল পাহাড়ি অঞ্চল, যেখানে উপজাতি জনগোষ্ঠী বসবাস করত। এই ভৌগোলিক বিভাজনই ত্রিপুরার জনসংখ্যার গঠন নির্ধারণ করেছে। সমতলের বাঙালিদের উপস্থিতি বেশি ছিল, আর পাহাড়ে উপজাতিদের আধিপত্য ছিল। এই দুইয়ের মধ্যে ছিল একটি স্বাভাবিক সহাবস্থান। এবার আমরা পরিসংখ্যানের দিকে আসি। 1881 সালে ত্রিপুরার জনসংখ্যা ছিল প্রায় 95,000। এর মধ্যে 87% ছিল উপজাতি এবং 13% ছিল বাঙালি ও অন্যান্য জনগোষ্ঠী। এই জনসংখ্যা আমাদের পরিষ্কার চিত্র দেয়, ত্রিপুরায় তখনও বাঙালিদের উপস্থিতি ছিল, যদিও সংখ্যায় কম ছিল। অর্থাৎ এই সময়েও ত্রিপুরা সম্পূর্ণ এক জাতিক ছিল না। ধীরে ধীরে পরিবর্তন আসে। 1891 থেকে 1941-এর মধ্যে একটি ধীর পরিবর্তন দেখা যায়। বাঙালিদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। আর এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো ত্রিপুরার বারবার ভৌগোলিক পরিবর্তন। ত্রিপুরার বারবার ভৌগোলিক পরিবর্তনের ফলে এই অঞ্চলে, বিশেষ করে সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম এবং চাকলা রুশনাবাদ,
এই বিস্তৃত অঞ্চলে ত্রিপুরার মাণিক্য রাজাদের কখনো অধিকার তৈরি হয়েছে, কখনো অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আর এটার সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত যে বিষয়টা ছিল সেটা ছিল ত্রিপুরার রাজাদের ক্ষমতা। সবাই যেমন ধন্যমাণিক্য ছিলেন না, সবাই যেমন বীরচন্দ্র মাণিক্য ছিলেন না, এখানে রাজধর মাণিক্যের মতো দুর্বল শাসকও ছিলেন। আর এমন কিছু মাণিক্য শাসক ছিলেন যারা রাজ্য শাসনে ব্যর্থ হয়ে আত্মহত্যাও করেছিলেন। এবার আসি যে 1941 পর্যন্ত, অর্থাৎ 1891 থেকে 1941 পর্যন্ত কি কি পরিবর্তন এসেছে। যদিও এই সময়ে আমরা ব্রিটিশ শাসনকে একদম প্রত্যক্ষভাবে দেখি। ব্রিটিশ প্রশাসনিক বিভাজন ছিল, দ্বিতীয়ত কৃষি ও বিভিন্ন কাজের সুবিধা ছিল, তৃতীয়ত বাংলার সঙ্গে দীর্ঘদিনের একটা সংযোগ ছিল। এর ফলে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ আসে ত্রিপুরার মধ্যে। এই সময়ে পরিবর্তন ছিল ধীর এবং স্বাভাবিক, কোনো বড় ধাক্কা বা হঠাৎ পরিবর্তন এই সময় আসেনি। কিন্তু 1947 সালে উপমহাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে ধর্মের ভিত্তিতে, জাতিগত ভিত্তিতে দেশ বিভাজন অর্থাৎ ভারতবর্ষের বিভাজন ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তের ফলে সমগ্র উপমহাদেশের ইতিহাসে একটা বিশাল পরিবর্তন আসে, যে পরিবর্তন তছনছ করে দিয়েছে সমগ্র উত্তর পূর্ব ভারতের ইতিহাসকে। 1947 থেকে 1949 ত্রিপুরা দেশীয় রাজ্য ছিল এবং 1949 সালে ত্রিপুরা মার্জার এগ্রিমেন্টে সাইন করার পর ত্রিপুরা চলে আসে ভারত সরকারের অধীনে। ভারত সরকারের অধিনিয়ম অনুসারে সেখানে অভিবাসন নিয়ম কার্যকরী হয়। ত্রিপুরার জনসংখ্যার ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আসে 1947 সালে। দেশভাগের ফলে পূর্ব পাকিস্তান থেকে হাজার হাজার মানুষ ত্রিপুরায় আশ্রয় নিতে শুরু করে। এরা মূলত বাঙালি হিন্দু শরণার্থী ছিল, এই কথাটা অবশ্যই স্বীকার করতে হবে। এই সময়েই ত্রিপুরার জনসংখ্যা হঠাৎ করে বেড়ে যায়। 1951 সালে এসে উপজাতীয় বাঙালি জনসংখ্যা প্রায় সমান হয়ে যায়। এটাই ছিল টার্নিং পয়েন্ট। 1961 সালে সম্পূর্ণ পরিবর্তন আসে। 1961 সালের চিত্রটা পুরো বদলে যায়। উপজাতি নেমে আসে 31%, আর বাঙালি ও অন্যান্য জনসংখ্যার পরিমাণ দাঁড়ায় 68%। এটি ছিল একটি দ্রুত এবং বড় পরিবর্তন। কিন্তু এই পরিবর্তন একদিনে হয়নি, এর পেছনে ছিল কয়েক দশকের প্রক্রিয়া। বাস্তবতা কি ছিল? সহাবস্থান থেকে প্রতিযোগিতা। এই পরিবর্তনের ফলে ত্রিপুরা সমাজে এক নতুন বাস্তবতা সৃষ্টি হয়। আগে যেখানে সহাবস্থান ছিল, যেখানে সহাবস্থানের জায়গায় চলে আসলো প্রতিযোগিতা। ভূমি, কাজ, ভাষা সব কিছুতেই পরিবর্তন আসে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, ত্রিপুরা কখনোই একপাক্ষিক ছিল না। এটি সবসময় বহু সংস্কৃতির মিলনস্থল। এবার একটা জিনিস, এই পুরো প্রক্রিয়াকরণে, ইতিহাসের যুগ বিভাজনে, ধারাবাহিক পরিবর্তনে একটা ভুল ধারণা, সেই ভুল ধারণাকে অবশ্যই ভাঙতে হবে। এখানে একটি বড় ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন ত্রিপুরা আগে পুরোপুরি উপজাতির ছিল, পরে বাঙালিরা এসে সব পরিবর্তন করে দিয়েছে। এই ধারণাটা কতটুকু ভুল সেটাই আলোচনা করব। কারণ ত্রিপুরা বহুদিন ধরেই বাঙালিদের উপস্থিতি ছিল। হ্যাঁ, দেশভাগের পরে জনসংখ্যা দ্রুত বেড়েছে, কিন্তু শূন্যতা শুরু হয়নি। সংস্কৃতি ও সমাজের পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের ফলে ত্রিপুরার সংস্কৃতি আরো বৈচিত্র্যময় হয়ে উঠেছে। উপজাতীয় সংস্কৃতি, বাংলা সংস্কৃতি দুটি একসঙ্গে বিকশিত হয়। ভাষা, উৎসব, খাবার সবকিছুতেই মিশ্রণ দেখা যায়। ত্রিপুরার জনসংখ্যার ইতিহাস কোনো সরল গল্প নয়, এটি একটি ধীর পরিবর্তনের গল্প, সহাবস্থানের গল্প এবং অভিযোজনের গল্প। 1881 থেকে আজ পর্যন্ত ত্রিপুরা বদলেছে, কিন্তু এর মূল পরিচয়
কখনো হারায়নি। এটি আজও একটি বহু সংস্কৃতির রাজ্য, যেখানে ইতিহাস এখনো জীবন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেল বদ্ধপরিকর ত্রিপুরার বিভিন্ন ইতিহাস তুলে ধরার জন্য। নমস্কার।